নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরাতে যে সমস্ত অনিয়মিত কর্মচারীরা রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে নিয়মিতকরণের প্রস্তাব সংখ্যাগরিষ্ঠতায় খারিজ। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার কারণে নিয়মিতকরণের প্রস্তাব কিন্তু খারিজ হয়ে গেছে এবং আগামী অর্থাৎ 23শে সেপ্টেম্বর 2025 তারিখে যে অধিবেশন হতে চলেছে সেখানে কি প্রস্তাব হতে পারে বা কি ঘোষণা হতে পারে সেই সংক্রান্ত তথ্য কিন্তু এখানে রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো। দেখো, এখানে বলা হচ্ছে ত্রয়োদশ বিধানসভার অষ্টম অধিবেশনের প্রথম দিনে চরম হতাশ হলেন অনিয়মিত কর্মচারীরা। আপাতত তাদের জন্য আচ্ছে দিন এলো না। পুজোর আগে তাদের জন্য সুসংবাদ নেই। বিধানসভার অধিবেশনের দিকেই নজর ছিল সবার। হয়তো ডিআর ঘোষণা হবে, আবার অষ্টম বেতন কমিশনের ঘোষণা হতে পারে। আপাতত অপেক্ষা 23 সেপ্টেম্বর, অর্থাৎ 23শে সেপ্টেম্বর কিন্তু অধিবেশন হবে। যেমন 19শে সেপ্টেম্বর হলো, ঠিক একই রকমভাবে 23শে সেপ্টেম্বর আবার কিন্তু অধিবেশনের দিন রয়েছে এবং সেই দিনের অপেক্ষায় কিন্তু সবাই রয়েছে। কিন্তু প্রথম দিন বিধায়ক সুদীপ সরকার বেসরকারি প্রস্তাব আনেন। তিনি বলেছেন, এ সভা প্রস্তাব করছে যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার উদ্যোগ গ্রহণ করা হোক। এটা কিন্তু দাবি করা হয়েছিল সেদিন, অর্থাৎ 19শে সেপ্টেম্বর। কিন্তু প্রস্তাব সংখ্যাগরিষ্ঠতার জোরে খারিজ হয়ে গেছে এবং সরকারের পক্ষে প্রস্তাব সমর্থন করেনি। তারা না বলে অধিবেশনে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সংক্রান্ত যে প্রস্তাব সেটা কিন্তু সেখানে খারিজ হয়ে গেছে এবং তারা না বলে কিন্তু অধিবেশনে জানিয়ে দিয়েছেন। এবং অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কী প্রেক্ষাপটে নিয়মিতকরণ সম্ভব নয় তার ব্যাখ্যা দিয়েছেন। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে সরব হয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সুদীপ রায় বর্মন, গোপাল চন্দ্র রায় এবং তারপরে দেখো বীরজিৎ সিনহা, সুদীপ সরকাররা। তারা পাম্প অপারেটর, অঙ্গনওয়াড়ি, আশা, বিদ্যুৎ কর্মী, এসএসএস শিক্ষক কর্মচারী, রামসা, মিড ডে মিল কর্মী, এসপিও সহ অন্যান্য চুক্তিবদ্ধদেরও নিয়মিতকরণের জোরালো দাবি করেন। 2018 সালের ভীষণ ডকুমেন্ট উল্লেখ করে প্রতিশ্রুতি রক্ষার দাবি করেন। তার পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ফিক্সড পেতে চাকরি প্রথা বাতিল করা এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের ঘোষণার কথাও কিন্তু স্মরণ করিয়ে দেন জিতেন্দ্র চৌধুরীরা। সুদীপ রায় বর্মন আউটসোর্সিং বন্ধ করার দাবি করেন। তিনি বললেন, এভাবে সরকারের টাকা বাইরের কোম্পানি বা ঠিকাদারি সংস্থা নিয়ে যাচ্ছে। সরাসরি নিয়োগের দাবি করেন সুদীপ রায় বর্মন। পরে জিতেন্দ্র চৌধুরী অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রস্তাব সরকার পক্ষ সমর্থন না করার জন্য সুর চড়ালেন। তিনি বললেন, অর্থমন্ত্রী নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন। সরকার অমানবিক প্রতিশ্রুতির খেলাপ করেছে। এদিকে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে সোচ্চার ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। তারা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন, তারপর আবার আন্দোলন কর্মসূচি সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছে টিম পুরুষোত্তম রায় বর্মন। অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানিয়েছেন, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। পুরুষোত্তম রায় বর্মন ছাড়াও সংগঠনের যুগ্ম আহ্বায়ক রতন দেবনাথ ও সমাজকর্মী মৃন্ময় চক্রবর্তীরা অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে তাদের বক্তব্য উপস্থাপন করেন। মূলত গত 4 জুলাই
যে মহাকরণ অভিযান সংগঠিত করা হয়েছিল এবং অনিয়মিতদের পক্ষ থেকে 8ম দফা দাবি প্রদান করা হয়েছিল রাজ্যের মুখ্য সচিবের কাছে, তার পর্যালোচনার নিরিখে আবারও বক্তব্য রাখেন। সেই দিন মহাকরণে অনিয়মিত কর্মচারীদের প্রতিনিধি আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, রতন দেবনাথ সহ 7 জনের টিম অনিয়মিত কর্মচারীদের 8ম দফা নিয়ে মুখ্য সচিবের সঙ্গে যে আলোচনা হয়েছিল তা 2.5 মাস অতিক্রান্ত হওয়ার পরেও কোনো বাস্তবায়ন হয়নি বলে জানান। তাই বাধ্য হয়ে অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে পুনরায় 18ই সেপ্টেম্বর এক চিঠির মাধ্যমে তা স্মরণ করিয়ে দেওয়া হলো মুখ্য সচিবকে। অর্থাৎ মুখ্য সচিবকে এবং মুখ্যমন্ত্রীকে এবং অর্থমন্ত্রীকে কিন্তু চিঠি পাঠানো হয়েছে যে এই সমস্ত দাবিগুলো কিন্তু পূরণ করা হোক। আপনারা বহুদিন আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি এখনও পর্যন্ত কিন্তু বাস্তবায়িত হয়নি। তো সেই সংক্রান্ত চিঠি কিন্তু পাঠানো হয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। এবং বলা হয়েছে আগামী 15ই নভেম্বরের মধ্যে যদি সেই দাবিগুলো পূরণ করা না হয় তবে অনিয়মিত কর্মচারীরা তাদের পরিবার সহ মহাকরণ নয়, বিধানসভার সামনে নয়, আগরতলা শহরের ব্যস্ততম জায়গায় বাঁচার তাগিদে বসে পড়বেন। অর্থাৎ এখানে কিন্তু গণ আন্দোলনের তারা কিন্তু ডাক দেবেন এবং তারা অপেক্ষা করবেন 15ই নভেম্বর পর্যন্ত। ঠিক আছে, আগামী 15ই নভেম্বর পর্যন্ত যদি দাবিগুলো পূরণ না করা হয় তাহলে তারা কিন্তু গণ আন্দোলনের ডাক দেবে। এবং পাশাপাশি রাজ্য বিধানসভা অধিবেশনে মন্ত্রী বিধায়কদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যাতে অনিয়মিত কর্মচারীদের বিষয়ে ইতিবাচক আলোচনা করেন এবং অনিয়মিত কর্মচারীদের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করুক রাজ্য সরকার, সেই দাবিও ছিল। বিধানসভার অধিবেশনে বিরোধী দলনেতা সহ বিরোধী বিধায়কদের বেশ কয়েকজন এ বিষয় নিয়ে আলোচনা করেছেন, কিন্তু সরকার তা মানেননি। অর্থমন্ত্রী নিয়মিতকরণের দাবি মানা সম্ভব নয় বলে জানান। পাশাপাশি এই উৎসবের মুহূর্তে অনিয়মিত কর্মচারীদের মধ্যে শুধু ডিআরডব্লিউ, হোমগার্ড, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা বাদে বৃহৎ অংশের ক্যাজুয়াল, পাম্প অপারেটর, পার্ট টাইম কর্মী প্রভৃতি কর্মীরা পূজার অ্যাডভান্স পাচ্ছে না। 2022 পর্যন্ত সকল স্তরের অনিয়মিত কর্মীরা উৎসবের অ্যাডভান্স পেত, কিন্তু এখন তা দেয়া হচ্ছে না। এরাও কিন্তু সমস্যা এবং রাজ্য সরকারের নিকট পুনরায় সকলের জন্য তা প্রদান করার আবেদন রাখছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। তাছাড়া বিধানসভার অধিবেশনে বা বাইরে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবি চলতি অর্থ কমিশনের মেয়াদকালে করার দাবি জানানো হয়েছে। কারণ ষোড়শ অর্থ কমিশনের আগে চলতি বছরের 31শে অক্টোবরের মধ্যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের ঘোষণা করা জরুরি। কারণ পরবর্তী অর্থ কমিশন অর্থাৎ ষোড়শ অর্থ কমিশন রাজ্যকে সেই টাকা কমিটেড করবে, অন্যথা বিরাট ক্ষতির শিকার হবেন সবাই, বলল বিরোধী দলনেতাও। অর্থাৎ দেখো এখানে কিন্তু নতুন নতুন বিভিন্ন ভেতরের খবর কিন্তু উঠে এসেছে যে বর্তমানে এবং কিছুদিনের মধ্যে কি হতে চলেছে ত্রিপুরাতে। অর্থাৎ সমস্ত অনিয়মিত কর্মচারীরা তারা কিন্তু আর কিছুদিন অপেক্ষা করবে, যদি সরকার ভালো কিছু ঘোষণা করে তাহলে, না হলে কিন্তু আগামী 15ই নভেম্বরের পরে তারা কিন্তু দেখো এখানে বলা হচ্ছে যে তারা কিন্তু গণ আন্দোলনের ডাক দেবে। তো এই যে আপডেটটি এটা কিন্তু প্রকাশিত হয়েছে এবং বর্তমানে অর্থাৎ 19শে সেপ্টেম্বর যে অধিবেশন হয়েছে সেই 19শে সেপ্টেম্বরের তথ্য অনুসারে আপাতত সেটা কিন্তু খারিজ করা হয়েছে, কিন্তু সবারই অপেক্ষা রয়েছে 23শে সেপ্টেম্বরের অধিবেশনে কি হতে চলেছে। যদি কোনো পরিবর্তন আসে তো সেক্ষেত্রে আমি তোমাদের কিন্তু জানিয়ে দেব। তো সেক্ষেত্রে এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। অর্থাৎ এই যে তথ্যমিত্র চ্যানেলটি তোমরা দেখছো, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকটি নতুন নতুন খবরগুলি, প্রত্যেকটি আপডেটগুলি তোমরা সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।